অমাবস্যার রাত আসলেই মেয়েটাকে আর খুঁজে পাওয়া যেত না। আসলে কি ঘটেছিল তার সাথে, চলুন ঘটনাটা শেয়ার করি। এই ঘটনাটা আমাকে লিখে পাঠাইছে মামুন ভাই। আর ঘটনাটা ঘটছে মামুন ভাইয়ের ছোট বোনের সাথে। ওনার নাম হচ্ছে মিতালি, যার সাথে ঘটনাটা ঘটছে। তো চলেন হচ্ছে ঘটনাটা শেয়ার করি। আজ থেকে 15 বছর আগের ঘটনাটা। তখন আমার যে ছোট বোন মিতালি, ও হচ্ছে ক্লাস 9-এ উঠছে সবে মাত্র, এরকম শীতের সময়ের কথাটা, জানুয়ারি ফেব্রুয়ারির দিকের ঘটনাটা। তো ওই সময়টাতে আমাদের ফ্যামিলিটা এরকম, একটু বলি ফ্যামিলিটার সম্বন্ধে। আমরা হচ্ছে 3 ভাই বোন। আমার সবার বড় আমার বড় আপু, তারপরে আমি মেঝো ভাই, তারপরে সবার ছোট হচ্ছে আমার ছোট বোনটা মিতালি। ও ঘরে সবার ছোট, এমনিতে খুব আদরের। আমার বাবা ছোটোখাটো একটা ব্যবসা করেন গ্রামে। আমাদের মোটামুটি খুব ভালো একটা পরিবার। তবে আমাদের বাড়িতে সবাই আমাদেরকে চেনে, বা এক নামে বললে চেনে, সেটা হচ্ছে আমার যে দাদা ছিলেন, উনি টুকটাক কবিরাজি করতেন। তো ওই কবিরাজ বাড়ি বললে অনেকেই চেনে আমাদের বাড়িটা, যে গ্রামের নামটা না বলি। তো সেখান থেকে হচ্ছে সবার মোটামুটি এক নামে আমাদের বাড়িটা, এলাকার সবাই চেনে। তো আমার দাদা মারা গেছেন অনেক বছর হয়েছে। আমি সে ছোট যখন আমার দাদা মারা গেছেন, তখন দাদার চেহারাও আমার মনে নেই। তো আমার ছোট বোন খুবই দুরন্ত, মানে একদম দৌড়াদৌড়ি লাফালাফি করা। গ্রামের মধ্যে তো বিকেল হলেই হচ্ছে সব বান্ধবীদের সাথে, তখন ক্লাস 9-এ পড়ে, তখন হচ্ছে খেলতে চলে যেত মাঠের মধ্যে, জমির মধ্যে হচ্ছে দৌড়াদৌড়ি খেলতে, ছোটাছুটি করতো। তো আমার বাপ চাচারা হচ্ছে 3 ভাই। তো আমার সবার যে ছোট চাচা, উনি হচ্ছে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে বলতে হচ্ছে প্রায় 5-7 মিনিটের রাস্তা, ততখানি দূরত্বে একটা হচ্ছে বাড়ি করছে নতুন করে। মানে আমার দাদার যে বাড়ি ছিল, ওই বাড়ি ছেড়ে সে গিয়ে নতুন করে তার মতো করে একটা বাড়ি করছে ওইখানে। তো আমার ছোট চাচার যে বড় মেয়ে, তার সাথে হচ্ছে আমার বোনের খুব ভালো সম্পর্ক। ওরা দুজন বলা যায় বেস্ট ফ্রেন্ড, চাচা তো বোন, পাশাপাশি ওরা দুজন ভালো বন্ধু। তো ওরা দুজন হচ্ছে মানে দুজনকে কিছু না বললে ওদের ভালো লাগে না। সারাক্ষণ আমার ছোট চাচার মেয়ে আমাদের বাড়িতে আসা যাওয়া করে, আমার বোন ওর বাড়িতে আসা যাবে। তো গ্রামের মধ্য দিয়ে রাস্তা, তো আর গ্রামের মধ্যে কেউ হচ্ছে তো চাচার বাড়ি যাইতেছে, এগুলো নিয়ে কোনো সমস্যা কখনো হয় না, মাও তেমন কিছু বলে না। তবে আমাদের বাসা থেকে আমার চাচার বাড়ি যাওয়ার যে একটা মোড় হয়, সোজা বের হইলে তারপরে হচ্ছে একটা 3 রাস্তার মোড় আছে। ওইখানটাতে 3 দিকে 3টা রাস্তা গেছে। তো বরাবর যে রাস্তাটা, ওই মোড়টা পার হলে 1 মিনিট পরে আমার চাচার বাড়িটা, বলা যায় 1-1.5 মিনিট পরে চাচার বাড়ির সামনে 3 রাস্তার মোড়টা। তো কখনো এরকমভাবে কোনো সমস্যাও হয়নি। আর আমার দাদা যতদিন জীবিত ছিলেন, তখন মায়ের কাছে শোনা যে যখন দাদা এক একজনের চিকিৎসা করতেন, তখন টুকটাক বাড়িতে হচ্ছে সমস্যা হইতো। টিনের চালার মধ্যে হচ্ছে রাত্রে কেউ ঢিল মারতো, ঘুমাইতে পারতো না। তারপরে ঘরে যে মনে হতো যে টিনের মধ্যে কেউ ঠাস ঠাস বাড়ি দিতেছে, দরজায় বাড়ি দিতেছে, নাম ধরে ডাকতেছে, মানে ডিস্টার্ব করতো। তখন দাদা মারা যাওয়ার পরে, দাদা হয়তো মারা যাওয়ার আগে কিছু করে রেখে গেছেন, যার কারণে এরপর থেকে আর কখনোই কোনো সমস্যা আমাদের বাড়িতে হয় নাই। এগুলো প্রায় ভুলে যাওয়ার মতো এরকম। তো এভাবে হচ্ছে সব কিছু ঠিকঠাক চলতেছে। তো এরকম একদিন আমার ছোট বোন আমার ছোট চাচার বাসায় গেছে। সে ছোট চাচার বাসায় গেছে হচ্ছে বিকেলবেলা, আসরের পর গেছে। তো মাগরিবের আজান দিবে ওই সময়টাতে ও হচ্ছে আসতেছে, ওখান থেকে চলে আসছে আমাদের বাসায়। আসার পরে মা হচ্ছে বলতেছে যে আস্তে আস্তে, মানে রাস্তায় আজান পড়ে গেছে, ও হচ্ছে দৌড়ায় কোনো রকমের সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় আসছে। এমনিতে শীতকালে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। তো দৌড়ায় বাসায় এসে ঘরে গিয়ে বসে পড়ছে। তো আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, যেটা হচ্ছে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার বাবা মা এই ব্যাপারে খুব স্ট্রিক্ট। আমি যে ছেলে মানুষ, তারপরে হচ্ছে আমি যেখানেই থাকি, মানে নামাজের ওয়াক্ত হলে আমার মা দেখতাম, সেই যখন স্কুলে পড়তাম, তখন এখন আমি কলেজে পড়ি, খুঁজে এনে নামাজ পড়তে পাঠাইতেন। আচ্ছা, তো ওইরকম আমার বোন আসছে, আসার পরে মা বলতেছে যে তুমি হচ্ছে নামাজ পড়ো। এখন সে নামাজ পড়বে না। তো মা হচ্ছে ধমক দিছে যে কেন নামাজ পড়বো না, বলতেছে যে ভালো লাগতেছে না, এখন পরে পড়বো, কালকে থেকে পড়বো। তো মা খুব ধমক দিছে, পরে রাগারাগি করে এসে মার সাথে মাগরিবের নামাজটা পড়ছে। মাগরিব নামাজ পড়ে সে করছে কি, আবার বাইরে গেছে। তো আমাদের উঠানে আমার হচ্ছে বড় চাচার ঘর থেকে বের হয়ে চুল টুল ছেড়ে একদম নাচতে আমার বড় চাচার ঘরে গেছে। ওখানে কি খাইছে, খেয়ে আবার হচ্ছে বাসায় চলে আসছে। বাসায় আসার পরে তখন হচ্ছে এশারের আজান দিছে, পরে অনেকক্ষণ পরে এশারের আজান দিছে। পরে তখন যখন মা ওকে বলতেছে নামাজ পড়তে, ও খুব মার সাথে মানে বাজে ব্যবহার করতেছে, যে না নামাজ পড়বে না। সাধারণত এরকম সাহস কখনোই আমরা দেখাই না। নামাজ পড়তে বললে হয়তো ভালো না লাগলে বলি যে এখন পড়বো না, পরে রক্ত পড়বো বা কালকে পড়বো, কিন্তু ও মার সাথে খুব বাজে ব্যবহার করতেছে এবং মাকে মানে জোরে জোরে ধমক দিতেছে, চোখ টোক বড় করতেছে যে না নামাজ পড়বো না, কি করবা তুমি, যাও,
এরকম করতেছে। পরে মা করছে কি, ওই যে বিছানা জারার যে ঝাড়ু ওটা দিয়ে ওকে 2টা বাড়ি দিছে। বাড়ি দিয়ে মা হচ্ছে নামাজ পড়তে চলে গেছে আর বলছে যে আমি যদি আইসা দেখি নামাজ পড়ছে। তো মা তারপরে নামাজ পড়তে চলে গেছে, রান্নাঘরে টুকটাক কাজ করছে ওর রুমে। আমাদের ঘরে হচ্ছে একতলা বিল্ডিং করা, আমাদের 4টা রুম। তো মা আসছে প্রায় 9টা, সাড়ে 9টা বাজে। মা ওর রুমে আসছে, আসার পরে দেখতেছে ও একদম পাগলের মতো, মানে চুল সামনের দিকে এসে আছে, চুল তুলছে, জানালার সামনে বসে বসে কিছু একটা কথা বলতেছে কারোর সাথে এরকম। তো মা এসে ধমক দিছে যে কি করতেছে এখানে, তোমার কখন বেড়ে গেছে নামাজ পড়তে। তো ও হচ্ছে আর কিছু বলেনি। তো মা ওকে আর কিছু বলেনি, কোনো খেয়াল করেনি। মা আবার মার রুমে চলে গিয়ে মা হচ্ছে টিভিতে নাটক দেখতেছে। আমি তখন কি যে কোনো কাজের জন্য আমার হচ্ছে, আমি কলেজ শেষ করে বাবার যেহেতু বাজারে দোকান ছিল, বাবার সাথে দোকানে বসি, বন্ধুদের সাথে আড্ডা দিতে রাত্রে বাসায় আস্তে আস্তে 10টা 11টা বাজে। তো আমি আর বাবা ওই দিন 10:30টার সময় একসাথে দোকান থেকে বাসায় চলে আসছে। আসার পরে তো আমার বাবা হচ্ছে যে ছোটো মেয়ে, খুব আদরের, ঘরের সবাই আদর করে, আমার সাথে খুব ভালো সম্পর্ক। তো বাবা আমার মাকে জিজ্ঞেস করতেছে যে মিতালি কোথায়। বলতেছে তোমার মেয়ে নামাজ পড়ে না, নামাজ পড়তে বলছে আমার সাথে এরকম। বাবা মা আর কি বিচার দিতেছে, এরকম খারাপ ব্যবহার করছে। দেখলাম জানালার সামনে বসে একা একা কথা বলতেছে, মানে বড় হয়ে যেতেছে, কথা শোনা না, আমার খেতে খেতে মরে যাবে মা, এরকম এগুলো চিলাচিলি করতেছে। তখন বাবা গেছে ওর রুমে ওকে ডাকতে, খেতে আসো। গিয়ে দেখো রুমে নেই। তো রুমে নেই, কোথায় গেল? তো বাড়িতে ওয়াশরুমে খোঁজা, উঠানে, বড় চাচাদের ঘরে, সব জায়গায় খোঁজা শেষ, ওকে কোথাও আমরা পাচ্ছি না। এরপরে তো মা বললো কি যে দেখ গিয়ে রাগ করে তো ছোটো চাচার বাসায় হয়তো চলে গেছে। তো আমারও মনে হলো যাইতেই পারে, মা যেহেতু মারছে। তো আমি বাবাকে বলে কি ঠিক আছে তোমার আসতে দেবে না। তো শীতের দিনে কিন্তু রাত্রে 10টা মানে অনেক রাত, গ্রামের মানুষজন তখন আর ঘুমায় যায়, শীতের মধ্যে তত একটা বাইরে থাকে না। তখন আমি বলতেছি যে আমি হচ্ছে খুঁজে নিয়ে আসি ওকে। এটা বলে আমি বের হইলাম ছোটো চাচার বাসার উদ্দেশ্যে। তো অল্প একটু রাস্তা, তো এখানে দৌড়ে ছোটো চাচাদের বাসায় গিয়ে ডাকলাম যে চাচা হচ্ছে সে আসছিল, আমার বোনের কথা জিজ্ঞেস করলাম যে মিতালি আসছিল। বললো না, ও তো বিকেলে আসছিল, এরপরে তার আসেনি। এরপরে চাচাদের বাসা থেকে যখন আসতেছে, ওই 3 রাস্তার মোড়ের পাশে একটা হচ্ছে অনেকগুলো, মানে একটা ভিটা বাড়ির মতো আছে, অনেকগুলো গাছ লাগানো, কিন্তু কেউ থাকে না। ওখান থেকে আমি দেখি গাছের সাথে হেলান দিয়ে আমার বোন দাঁড়ায় আছে। তো ওকে হচ্ছে আমি টেনে নিয়ে আসলাম যে কিরে তুই এখানে কি করিস, মা নাকি বক্সের জন্য বাসা থেকে বের হয়ে গেছিস, তোর তো অনেক সাহস হয়ে গেছে, তোর ঠ্যাংগুলো ভাঙবো বাসায় নিয়ে। আমি ওকে বকতেছি। তো আমি হাত দিয়ে টেনে আনলাম। তো ও যখন আমি ওকে টানলাম যে বাসায় চল, তখন ও কি করলো, আমাকে রেখে ও সামনে সামনে হাঁটতেছে। মানে আমি যখন নিতে আসছি, আমি ভাবলাম যে ঠিক আছে হাঁটতেছে। ও এত জোরে জোরে, মানে এত বড় বড় কদম দিয়ে হাঁটতেছে, আমি না হচ্ছে ওকে নাগাল পাইতেছি না। আমি যে একটা ছেলে মানুষ, ও একটা ছোটো মানুষ, ওর সাথে পারতেছি না। তো হেঁটে চলে যাচ্ছে, আমি ওর শরীরের শক্তি দিয়ে জোরে জোরে ওর পেছন পেছন হাঁটতেছি। হাঁটতে হাঁটতে কিছু দূর আসার পরে, মানে অল্প একটু রাস্তায়, প্রায় 5-6 মিনিটের রাস্তা। তো 2 মিনিট যাওয়ার পরে আমি বললাম এত জোরে জোরে হাঁটতেছিস কেন, আর নামাজ পড়ো না, এভাবে হচ্ছে আবার বাসা থেকে বের হয়ে যাও আজকে বাসায় মা তোমার ইচ্ছা মতো দিবে মা, এরকম বলে ওকে জোরে ধমক দিলাম কি জন্য জানি। ও করলো কি, কথা নেই বার্তা নেই, আমার দিকে উল্টা দিকে ঘুরে আমাকে কলারের মতো ধরে এত জোরে একটা চড় মারলো। আমার মনে হইলো আমার কানটা প্রায় হচ্ছে 1-1.5 মিনিট তব্দ লেগেছিল। আমি কিছুই কানে শুনতেছিলাম না, চোখে কিছুই দেখতেছিলাম না। আমি জাস্ট দাঁড়া থেকে বসে পড়ছি, এত জোরে হচ্ছে চটটা ছিল। তো চটটা খাওয়ার পর 1-1.5 মিনিটের মাথায় আমি হচ্ছে একটু স্থির হইলাম যে ঠিক আছে, এখন তাকাইছি বা সামনে ওকে খুঁজতেছি, ডাইনে বামে সামনে পেছনেও কোথাও নেই। তো আমাদের তো গ্রামের রাস্তা, যে ওইটার মধ্যে রাস্তায় তো কোনো লাইট লাগানো নেই, মেন রোড হলে না লাইট লাগানো থাকবে, তো অন্ধকারের মধ্যে, একেবারেই অন্ধকার। ওই দিন অমাবস্যা ছিল, তো এমনি তো চাঁদের আলো থাকে যাও একটু স্পষ্ট দেখা যায়। তো আমি মোবাইলের ফ্ল্যাশ মেরে হচ্ছে ওকে খুঁজতেছি, নাই, ও কোথাও নেই। এরপরে আমি ভাবলাম কি, তো আমাকে রেখে হয়তো যে জোরে জোরে হাঁটতেছিল বাসায় চলে গেছে। তো আমি দৌড়ে বাসায় আসলাম। আসার পরে মাকে জিজ্ঞেস করতেছি, মা বলতেছে কই, ও তো বাসায় আসেনি, তোর সাথে দেখা হয়েছে? তখন আমার তো এমনি মাথা গরম হয়ে আছে, ও হচ্ছে আমাকে চড় মারছে, এত বেয়াদব হয়ে গেছে। আমি বলি কি মা, যে তোমার মেয়ে আজকে আমাকে দেখো কি করছে, মানে 5টা আঙ্গুল জাস্ট আমার গালে পড়ে গেছে, আমি তো ফর্সা মানুষ, একদম লাল হয়ে গেছে। তো বাবা হচ্ছে দেখতেছে আর বলতেছে ও আমার চেয়ে লম্বায়, ও খাটো, ওর হাইট ছিল 5 ইঞ্চির কম ওই সময়টাতে, আর আমি প্রায় 5 ইঞ্চি 7-8 ফিট। ও কি করে হচ্ছে এরকমভাবে ধরে আমাকে চড় মেরে দিল। তো যাই হোক, তো মা দেখে বলতেছে দেখছো ছেলেটারা কি করছে। তো আমি যেহেতু একমাত্র ছেলে, মা আমাকে ভীষণ আদর করেন, আজকে ওরা বাসায় আসা করে ইচ্ছে আমাকে পিটাবো। তো এরকম করতে করতে খুঁজতেছে, আবার বাইরে বের হলো বাবা, যে ওইখানটাতে ছিল ওই পর্যন্ত। আমি আর বাবা আবার গেলাম, নাই, পুরো মানে যতটুকু খোঁজা যায় বাড়ির আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, কোথাও নাই।
তখন আমার বাবা হচ্ছে বললেন যে মসজিদের মাইকে মাইকিং করে। তারপরে মসজিদের মাইকে বলা হইলো, তো কেউ কোনো খোঁজ খবর নেই, মানে যারা আমার বড় চাচাতো ভাইরা সবাই আমরা হচ্ছে হেঁটে হেঁটে পুরো আশেপাশে সব লাইট নিয়ে নিয়ে ওকে খোঁজা শেষ, ও কোথাও নাই। তো আমার মায়ের কাছে ব্যাপারটা মনে হচ্ছিল কি যে ও হয়তো বড় হয়ে গেছে, 15 বছর, তো অনেক কিছু গ্রামের মানুষের কাছে ও হয়তো কারোর সাথে প্রেম করতেছে, এই কারণে ও এরকম করতেছে। যাই হোক, তো এরকম করতে করতে রাত্রে তখন হচ্ছে প্রায় 12:30 পৌনে 1 বাজে। আমরা সবাই ঘরে বসে আছি, আমার চাচি আমার মা বসে বসে কান্না করতেছে যে শিয়ানা মেয়ে কোথায় চলে গেল, কেন মারতে গেলাম রাত্রের বেলা। তো সবাই মাকেই বকতেছে যে এত বড় হয়ে গেছে, মা মেয়ে ক্লাস 9-এ পড়ে, কেন মারবা হ্যান তেন। এরপরে 12:30 পৌনে 1টার দিকে আমার চাচি আমাদের ঘরে, তখন আবার ছোট চাচাও আসছে, ছোট চাচি আসছে, আমার চাচাতো বোন, সবাই এ বাড়িতে। ওকে খুঁজে পাইতেছে না, একটা টেনশনের বিষয় না। আমাদের দরজার মধ্যে হচ্ছে একটা লোক, আমাদের এলাকারই খুব বয়স্ক একজন লোক, উনি হচ্ছে নক করছে, বাবার নাম ধরে ডাক দিলে। তো আমরা দরজা খুলে বের হওয়ার পরে উনি বলতেছে, তোর মাইয়াটারে ওইখানে বাঁশঝাড়ের কোনায় দেখে আসলাম। তো বাবা বলতেছে কোনখানে দেখছো? বলছে বাঁশঝাড়ের কোনায় দেখে আসলাম, বসে কাঁদতেছে, আমি ডাইকে আসলাম, আমার সাথে আসলো না। তো আমরা তো হচ্ছে উনি জোরে জোরে আমাদের সামনে হাঁটতেছেন, তখন বলতেছে আয় আমি দেখাই দিই। তো সবাই লাইট নিয়ে, আমি আমার চাচাতো ভাই, আমার ছোট চাচা, বাবা, আমরা সবাই গেলাম যে লাইট নিয়ে, যে কি করতেছে, কিছু হয়েছে নাকি, কত কিছু টেনশন হয় না শিয়ানা মেয়ে রাত্রেবেলা বাইরে। তখন লাইট নিয়ে সবাই একসাথে যাওয়ার পরে গিয়ে দেখলাম আমাদের ওখানে একটা বাঁশঝাড় আছে, চাচাদের বাড়ির অনেকখানি পরে বাঁশঝাড়টা, আমার যে ছোট চাচার বাড়ির অনেকখানি সামনে, একটা নিরিবিলি এলাকা, ওইখানটাতে কোনো মানুষজন এরকম নেই, শুধু অনেকগুলো বাঁশঝাড় হয়ে আছে এরকমই। ওই বাঁশঝাড়ের নিচে যে জমিটা আর কি, বাঁশঝাড়টা উঁচু একটা জায়গাতে, নিচের যে জমির একদম কর্নারে লেগে ও হচ্ছে বসে বসে কান্না করতেছে। তখন হচ্ছে গিয়ে বাবা ডাকার পরে ও বাবাকে জড়াই ধরছে। তো বাবা তো মেয়েকে হাউ মাউ করে চিৎকার করতেছে, মা তুই এখানে কি করতেছিস কেন, এখানে আসছিস, কান্না করতেছিস কেন। তো ও আর কিচ্ছু বলে না, ও কোনো কথাবার্তা কিচ্ছু না। ও জাস্ট হচ্ছে যখন বাসায় আসার পরে খায় নাই, তো হচ্ছে বিকেলে এসে চাচাদের বাসা থেকে কিছু একটা হয়তো খেয়ে আসছে, কিছু খাওয়া দাওয়া করে নেই। তো ওর পাটা হাঁটু পর্যন্ত কাদা দিয়ে মাখানো, আমার বোনের পাটা। এরপরে বাবা হচ্ছে নিয়ে আসলেন। তো শীতকালে এত কাদা আসলো কোত্থেকে? শীতকালে তো সব পরিষ্কার, ওই জমি যে বাঁশঝাড়টা ছিল ওই জায়গাটা একেবারে শুকনো, আমরা সবাই হেঁটে গেলাম, সেখানে তো কাদা কোত্থেকে আসলো, সেটা হচ্ছে পরে চিন্তার বিষয়। তো তখন ওকে নিয়ে বাবা আর মা আমরা সবাই নিয়ে আসলাম। তো বাবা হচ্ছে ওকে মানে এভাবে কোলে নেওয়ার মতো করে জড়ায় ধরে ধরে হেঁটে হেঁটে নিয়ে আসলেন। চাচারা সবাই, ছোটো চাচা ওখান থেকে চলে গেল ওনাদের বাসায়, ওকে বাসায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে পা ভর্তি কাদা, ও হচ্ছে মা হচ্ছে ভেতর থেকে পানি এনে দিলেন, তারপরে পা ধোয়ানো হইলো, ধোয়ায় ওকে ভেতরে ঢুকানোর পরে বাবা জিজ্ঞেস করতেছে যে ক্ষুধা লাগছে কিনা। ওর চেহারাটা না কেমন হয়েছে, মানুষের রক্ত শূন্যতা হলে যেরকম হয়েছে না, ওরকম ফ্যাকাশে হয়ে গেছে মুখটা, মনে হচ্ছে যে অনেক ভয়ে আতঙ্কে আছে এরকম। তখন হচ্ছে মা জিজ্ঞেস করলো যে খাবে নাকি, বাবা জিজ্ঞেস করলো যে ক্ষুধা লাগছে নাকি, বলে হ্যাঁ। তো আমরা তো, মা রান্না তো ঠিকই করছে, কিন্তু আমাদের তো আর কারো আর খাওয়া হয় না, ওকে যেহেতু খুঁজে পাচ্ছিলাম না। তখন ওকে যখন খেতে দিয়েছে, টেবিলের মধ্যে আর কি বোলের মধ্যে ভাত বাড়া ছিল, মা হচ্ছে পাতিলগুলো রান্নাঘর থেকে তরকারির পাতিলগুলো এনে সে টেবিলে রাখছে। ও এত অদ্ভুতভাবে খাচ্ছিল, আমরা সবাই হচ্ছে সেটা দেখে তাকায় আসছে ওর দিকে। তো গ্রামের মানুষজন হচ্ছে জিনভূত ব্যাপারটা তো এমনিতে একটু বেশি বিশ্বাস করে। তো খাওয়া দেখে আমার বড় চাচি বলতেছে যে এই মেয়ের কি কোনো সমস্যা হয়েছে নাকি আবার। তো বাবা হচ্ছে চোখ গরম করছে চাচিকে যে আবার উল্টা কথা বলে, এখন যদি আমার মেয়ে কিছু করে। আমার বাবা খুব আদর করে ওকে। তো ও মানে ওই যে বোলটা মোটামুটি অনেকটা বড়, প্রায় 1 কেজি পরিমাণ চালের ভাত রান্না করা, সকালেও ভাত খায় বা মুরগিকে ভাত দেয়, সেই জন্য একটু বাড়ায় রান্না করে। ও অর্ধেকের বেশি খেয়ে ফেলছে, অনেকগুলো খেয়ে একদম হচ্ছে কিছু করে নেবে, যে পা ধোয়া গেছে, পানি ঢেলছে বাইরে থেকে, ভেতরে এসে যে ওর গায়ের কাপড়ও কাদা লেগে আছে, ও কিছু চেঞ্জ করে না, ওকে ওর রুমে শুয়ে পড়ছে। আর বাবা হচ্ছে কিছুক্ষণ পরে আবার দেখতে গেছে, মানে খাওয়া দাওয়া করছে, আমি খাইছি, বাবা খাইছে, খাওয়া দাওয়া করে দেখতে গেছে যে কী হয়েছে। মা হচ্ছে দূর থেকে দেখতেছে, মা আর ওর সাথে কোনো কথা বলে না, মা তো রেগে আছে ওর প্রতি। তো দূর থেকে বাবা হচ্ছে দেখতেছে, দেখতে দেখে যে ও তাকানো থাকে না, সজাগ হয়ে কাত হয়ে শুয়ে আছে, চোখটা বারবার পলক পড়তেছে। তো বাবা হচ্ছে জিজ্ঞেস করে যে কোথায়, একটু তুমি ওদিকে কেন গেছিলে মা? তখন না হচ্ছে আমার মায়ের কথা বললো যে মা মারছে, এই জন্য রাগ করে চলে গেছে, এরকম বললো।
আচ্ছা ঠিক আছে, রাগ করে চলে গেছে। আচ্ছা ঘুমাও ঘুমাও বলে মা চলে গেল মার রুমে ঘুমাইতে, আমি আমার রুমে, মা বাবা চলে গেল ওর রুমে ঘুমাইতেছে। এরপর সকালে উঠলো, রাত্রে সব কিছু স্বাভাবিক। সকালে